আয়না যেতে ইচ্ছুক না হলে সমুদ্র হতাশ হলো। তার বাইরে ঘুরতে যেতে চাওয়ায় রাজি হওয়ার মুখ্য কারণ আয়নাই ছিল। তার সাথে কিছুটা সময় কাটানোর ইচ্ছে ছিল, কিন্তু আয়না স্বয়ং তার আশায় পানি ঢেলে দিচ্ছে। মেয়েটার উপর রাগ উঠছে। কেন যাবে না? আজব তো। আলিয়া অনেক বোঝালো আপাকে, কিন্তু আয়না তার সিদ্ধান্তে অটল, সে যাবে না। তারপর আলিয়া বেরিয়ে আসলো। আপা না গেলে সেও যাবে না, না হলে ব্যাপারটা দৃষ্টিকটু দেখাবে। তার চেয়ে দুই বোনই যাবে না। কাহিনী শেষ। এখন আবার শুনছে শ্রাবণও নাকি যাবে। শ্রাবণ গেলে সে গিয়ে খুব বিব্রতিকর পরিস্থিতিতে পড়ে যাবে। তবে আলিয়ার যেতে মন চাচ্ছে। এভাবে অনেক দিন তার ঘোরা হয় না। সে লাস্ট অনেক আগে ফুল ফ্যামিলি মিলে সাজেক গিয়েছিল। এরপর আর ঘোরা হয়নি ফ্যামিলি নিয়ে। সে তাও সময় পেলে ফ্রেন্ড নিয়ে ঘোরে, তাও খুব অল্প সময়ের জন্য। আলিয়া বের হতেই দেখলো বাবা এসেছে বাসায়। এতক্ষণ অফিসে ছিল। বাবাকে দেখে আলিয়া স্মিত হাসল। এ বাসায় যদি কেউ তাদের দুই বোনকে আহ্লাদ করে তাহলে তা হলো তার বাবা। তবে বাবা তার চেয়ে বেশি আপাকে ভালোবাসে, তা বোঝা যায়। আলিয়া বাবার কাছে গেল। মেঘ সবে অফিস থেকে ফিরল। বাসায় আসতে ছোট মেয়েকে দেখে সে মুচকি হেসে বলে, কিরে মা, তোর মুখ কালো কেন? মা বকেছে নাকি? আলিয়া হাসলো। বাবাও না, সে কি বুঝে না তার মেয়েরা বড় হয়ে গেছে, এখন আর বকা দেওয়া লাগে না। কড়া একটা কথা বললেই মনের অবস্থা শেষ। মেঘ মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, এক কাপ চা বানিয়ে দিতে পারবি? এমন সময় রোদেলা এসে বলে, আমি বানিয়ে দিচ্ছি, ওরা তো বাহিরে যাবে। আলিয়ার মন চাচ্ছে ফুফুকে বলতে যে তারা যাচ্ছে না, কিন্তু বলল না। মেঘ আলিয়াকে প্রশ্ন করে, কোথায় যাওয়া হচ্ছে মামনি? আলিয়া মুখ গোমরা করে বলে, আপা যেতে চায় না, তাই আমিও যাব না। রোদেলা পাশেই ছিল। আলিয়ার কথা শুনে তার খটকা লাগলো। রোদেলা এই অল্প সময়ে বুঝে গেছে যে আয়নার কোনো সমস্যা আছে, কিন্তু সে চায় না যে সে এমন কিছু বলুক যাতে মেয়েটা কষ্ট পাক। তার কাছে পিউ যেমন, আয়না আলিয়াও তেমনই। তফাৎ শুধু পিউ তার মেয়ে আর আয়না তার ভাইয়ের মেয়ে। কিন্তু মেয়ে তো। মেঘ বলে, আয়না যাবে, আমি ওকে ম্যানেজ করব। তুই মন খারাপ করিস না, জাগি রেডি হ। আলিয়া খুশি হয়ে গেল এবং খুশি মনে পিউর কাছে গেল। মেঘ দ্রুত তার বড় মেয়ের কাছে চলে গেল। আয়না বসেছিল তার রুমে জানালার দিকে তাকিয়ে। মেঘ রুমে ঢুকে আয়নাকে উদ্দেশ্য করে বলে, বড় মামনি। আয়না বাবার ডাক শুনে পিছনে তাকিয়ে বাবাকে দেখে খুব খুশি হলো। পৃথিবীতে বাবাই একমাত্র পুরুষ যাকে সে বিশ্বাস করে। বাবা থাকলে তার ভিতরের ভয় কমে যায়। বাবা আশেপাশে থাকলে তার নিজেকে নিরাপদ মনে হয়। মনে হয় কেউ একজন তার মাথার উপরে ডাল হয়ে দাঁড়িয়ে আছে। মেঘ মেয়ের পাশে বসে বলে, দেখি মা, একটা সুন্দর জামা পরতো। কেন? তোকে নিয়ে ঘুরতে বের হব। আমি যাব না। কিচ্ছু হবে না তো, ওরা সবাই আছে। সমুদ্র আছে, শ্রাবণ আছে, প্রিয় আছে, তোর নিজের বোন আছে। দুইটা ছেলে থাকলে কি আর ভয় থাকে বল? আয়না বিড়বিড়িয়ে বলে, ছেলেদেরকেই তো সবচাইতে বেশি ভয় লাগে। মেঘ নিচ থেকে মেয়ের আলমারি থেকে একটা জামা বের করলো। বাবা এত জোর করলো যে আয়না আর মানা করতে পারেনি। অগত্যই জামাটা পরে বের হলো রুম থেকে। সমুদ্র আয়নাকে দেখে খুব বেশি খুশি হলো, কিন্তু পিউ আর আলিয়াকে সাজসজ্জা ভরা মুখের সামনে আয়নাকে খুবই সাধারণ লাগছে। পুরনো একটা ঘিয়া রঙের জামার ওড়না, চুলগুলো ছাড়া রাখলেও নেতিয়ে গেছে। মনে হয় চুলও আশ্রয় নেই। তারপরও সমুদ্রের চোখ আয়নাতেই আটকা পড়ল। আয়নার নাকের নিচে আর ডান ঠোঁটের সামান্য উপরে একটা ছোট্ট তিল আছে। শ্রাবণ পাঞ্জাবি পরে রেডি হয়ে অনেক কড়া পারফিউম দিয়ে চুল স্পাইক করে বের হলো। বের হতে বড়সড় ধাক্কা খেলো। নাগিনীর মানুষের রূপ দেখে সে বিশাল ধাক্কা খেলো। আলিয়া বেগুনি রঙের একটা শাড়ি পরে খুব সুন্দর করে সেজেছে, এবং বর্তমানে সে হেসে হেসে পিউর সাথেই কথা বলছে। শ্রাবণ আলিয়ার দিক থেকে চোখ সরাতে পারছে না। মানে, কাল নাগিনীও এত সুন্দর হয়? হাউ কিউট! সমুদ্র বলে ওঠে, তাহলে রওনা দেই? শ্রাবণ বলে, হ্যাঁ হ্যাঁ চল। শ্রাবণ একটা মাইক্রো এনেছে, তার বাবার অফিসের গাড়ি এটা, যেন সবাই একসাথে হই হই করে যেতে পারে। শ্রাবণ ড্রাইভারের সাথে বসলো। এরপর তিন মেয়েকে সমুদ্রের পিছনের সিটে বসিয়ে দিয়ে নিজে তৃতীয় সারিতে একা গিয়ে বসলো। গাড়ি চলা শুরু করলো। এসি ছাড়াই আয়নার ঠান্ডা লাগতে শুরু করলো। এমনিও তার মাত্র জ্বর থেকে সেরেছে, তবে ঠান্ডার মাঝেও তার ভালোই লাগছে। অনেকদিন পর রাস্তা দেখছে সে। পিচঢালা রাস্তা, লাইট পোস্ট, হলুদ বাতি, বড় বড় বিল্ডিংগুলোও কি সুন্দর লাগছে তার। আয়নাই দেখছে, তাতেই মুগ্ধ হচ্ছে। রাস্তার সামনে ফলের দোকান, লাল টকটকে আপেল, কমলা, স্ট্রবেরি, কলা ঝুলিয়ে রাখা। আবার কোথাও কোথাও খাবারের দোকান। এত এত মানুষ, সবাই ব্যস্ত, বিশাল ব্যস্ত। আকাশের নিচে আয়না বসে আছে। আয়নার নাক টানার শব্দে সমুদ্র বুঝলো তার ঠান্ডা লাগছে। সমুদ্র দ্রুত শ্রাবণকে এসি বন্ধ করতে বলে।
জানালা হালকা খুলে দিতে বলে। সমুদ্রের কথা অনুযায়ী তাই করা হলো। এতে বাহিরের উন্মুক্ত বাতাস এসে গা জড়িয়ে গেল আয়নার। ধানমন্ডিতে এসে থামলো সবাই। সবাই নেমে গেল। সমুদ্র গিয়ে আয়নার সামনে দরজা খুলে দিল। আয়না আস্তে করে নামলো। সে কিছুটা ভীত। অনেকদিন পর বের হয়েছে সে। যদি কোনো ক্ষতি হয় তার। গা শিউরে উঠল আয়নার। সমুদ্রে একটা মাস্ক আয়নাকে দিল। তারপর বলল, আয়ু, মাস্ক পরো। এর আগে আয়না অনেকবার মাস্ক পরেছে ল্যাবে। আজকে প্রথম এমনি মাস্ক পরেছে করোনার জন্য। সমুদ্র নরম গলায় বলল, আসো। আয়না সমুদ্র পাশাপাশি হেঁটে হেঁটে যেতে লাগলো। ফিও আর আলিয়া গল্প করতে করতে হাসছে। তাদের প্রতি খেয়াল রাখছে শ্রাবণ। যদিও বা শ্রাবণ ভাবে নাগিনী আশেপাশে থাকলে এমনি মানুষ দৌড়ে পালাবে, তাই সে আলিয়াকে খুব একটা দেখে রাখছে না। পিওকে নজরে নজরে রাখছে সে। মেয়েটা বিদেশ থেকে এসেছে, কিছুই চেনে না। পিও হুট করে থেমে গিয়ে পেছনে ফিরে বলে, শ্রাবণ ভাইয়া, ধান কই? এখানে তো সব বিল্ডিং। শ্রাবণ পিওর মাথায় সাটি মেরে বলে, বলদ কোথাকার, ধানমন্ডি একটা জায়গার নাম। ও, আই সি। শ্রাবণ এসে দাঁড়িয়েছে জন্য আলিয়া একটু দূরে সরে গেল। এতে মেজাজ খারাপ হয়ে যায় শ্রাবণের। সে নিজের রাগ নিয়ন্ত্রণ করে বলে, ভাইয়া আসুক তারপর আগাই। ওকে। ওদিকে আয়না আস্তে আস্তে পা ফেলছে জন্য বেশ খানিকটা পিছিয়ে গেছে সমুদ্ররা। এতে বিন্দুমাত্র বিচলিত না সমুদ্র, বরং তার ভালোই লাগছে আয়নার পাশে হাঁটতে। এক অন্যরকম অনুভূতি এটা। আয়নার গায়ের মিষ্টি গন্ধ সমুদ্রের নাকে এসে ধাক্কা খাচ্ছে। সে খেয়াল করছে আয়না পা ফেলছে বেশ আস্তে আস্তে। অধিকাংশ জনগণই তাদেরকে পাশ কাটিয়ে চলে যাচ্ছে। কারো দিকে নজর নেই সমুদ্রের। সে আয়নাকে নিয়েই ব্যস্ত। আস্তে আস্তে সময় নিয়েই তারা বাকিদের কাছে পৌঁছালো। শ্রাবণ বলল, কই যাব এখন? সমুদ্র হাত নেড়ে দেখালো, ভিতরে মেলা হচ্ছে, সাথে পিঠা উৎসবও হচ্ছে। ইনডোর, খোঁজ নিচ্ছি, সেখানেই যাব। আচ্ছা। সবার চেয়ে পিওর এক্সাইটমেন্ট সবচাইতে বেশি। সে আগে আগেই ভিতরে ঢুকে পড়ে। ধানমন্ডিতে এমন আয়োজন প্রায় করে, অনেক রেস্টুরেন্টেই করে। মেলার মতো করে সাজানো হয় যেন শহরের মানুষ গ্রাম্য মেলা উপভোগ করতে পারে। কিন্তু সব কিছুর দাম খুবই বেশি থাকে। ভেতরে ঢুকতে একটা আভিজাত্য আমেজ পাওয়া গেল। যে যার মতোই ব্যস্ত। মেলা বসলেও কিছুটা ফুড কোর্টের মতো জায়গা, বসা জায়গা করা আছে। একপাশে বিরাট দেওয়ালে কারুকার্য করা, চারপাশে ছোট ছোট স্টল বসেছে। একপাশে পিঠাপুলি। পিউ আর আলিয়া স্টলের দিকে গেল। অনেক সুন্দর করে জামদানি শাড়ি আর নকশি কাঁথা ঝুলিয়ে রাখা আছে। এছাড়াও বিভিন্ন মাটির পুতুল আর ছোট সাজিয়ে রাখা রিক্সা। সমুদ্র নিরাশা হলো। এটাকে মেলা বলে না, জায়গাটা খুব বড়ও না। তবুও সে আয়নাকে নিয়ে একটা টেবিলে বসলো। সমুদ্র জিজ্ঞেস করলো, কি খাবে আয়ু? আয়না কেঁপে উঠল। সমুদ্র এখনও কেন তাকে আয়ু বলে ডাকে? সে কি এখনও এতটা ভালোবাসা পাওয়ার যোগ্য আছে? আয়না কিছু বলল না। এজন্য সমুদ্র নিজে থেকে বলে ওঠে, সিঙ্গারা আছে, ফুচকা আছে, বাপা পিঠাও আছে। কি খাবে তুমি? ফুচকা আয়নার খুবই প্রিয়। ফুচকার কথা শুনে তার খেতে ইচ্ছে করলো। অনেক দিন তার ফুচকা খাওয়া হয় না। সে আস্তে করে বলে, ফুচকা খাবো। সমুদ্র খুবই খুশি হলো। আয়না কথা বলছে এজন্য। যদিও বা সে এখানকার প্রায় সব আইটেমই আনতো আয়নার জন্য, তাও আয়না বলায় সে খুশিই হলো। ফুচকা, পিঠা, সিঙ্গারা অর্ডার দিল সবার জন্য। পিহু আগ্রহ নিয়ে সব কিছু খুঁটে খুঁটে দেখছে। হুট করে দেখলো আলিয়া তার পাশে নেই। এমন সময় আমেরিকা থেকে তার ফ্রেন্ডের ফোন এলো। সে ফোন রিসিভ করে কিন্তু কিছু শুনতে পারছে না জন্য বাইরে বের হয়ে কথা বলতে লাগলো। হুট করে পিউ খেয়াল করে কেউ একজন তার পিঠে আপত্তিকর স্পষ্ট করছে। পিউ এক মুহূর্তের জন্য যেন ফ্রিজড হয়ে গেল। মেয়েদের সাথে হ্যারাস হওয়ার কথা সে অনেক শুনেছে, কিন্তু এর কবলে পড়েনি এর আগে কোনোদিন। ভয় পেয়ে যায় পিউ। স্পর্শ গভীর হতে লাগলো। পিউর নাক কান দিয়ে যেন গরম হাওয়া বের হতে লাগছে। রেগে মেগে বোম সে যেই না পিছনে করবে হাতটা সরে গেল। পিউ পিছনে তাকিয়ে দেখতে একটা কালো শার্ট পরা ছেলে গাড়িতে হেলান দিয়ে ফোন চালাচ্ছে, চোখে সানগ্লাস পরা। পিউ ছেলেটার দিকে তেড়ে গেল। মনের সাহস কিভাবে হয় একটা মেয়ের গায়ে হাত দেওয়ার, বাজেভাবে স্পর্শ করার। পিউ কোনো রকম কথা না বলে ছেলেটার কাছে গেল এবং এত এত লোকের সামনে ছেলেটার শার্টের কলার চেপে ধরে। ছেলেটা বড় বড় করে পিউর দিকে তাকালো। হচ্ছেলাটা কি ছেলেটার মাথায় কিছুই ঢুকছে না। পিউ ঝাড়ি মেরে এক নাকারে বলে, তো সাহস কিভাবে হলো আমার গায়ে হাত দেওয়ার, অসভ্য কোথাকার? ঘরে কি মা বোন নাই? বেয়াদব ছেলে, মেয়েদের সম্মান দিতে জানিস না, কুত্তা কোথাকার। রঙ্গন চোখ বড় বড় করে মেয়েটার দিকে তাকিয়ে আছে। যা হচ্ছে তার সব মাথার উপর দিয়ে যাচ্ছে। কোথা থেকে হুট করে মারাত্মক রূপবতী মেয়ে এসে তার কলার ধরে কী সব বলছে। রঙ্গনের কানে কিছুই যাচ্ছে না। সে মেয়েটাকে দেখে ফিদা হয়ে গেছে। তবে শেষ কথাটা শুনেছে, মেয়েটা তাকে কুত্তা বলেছে। রঙ্গন রেগে যাচ্ছে। মেয়েটা সুন্দর বলে তাকে ছাড় দেওয়া যাবে না।
রাস্তার অপোজিটে পুলিশ জিপ তার জন্য অপেক্ষা করছে। 4জন জুনিয়র পুলিশ তার দিকে তাকিয়ে আছে। কি যে লজ্জা! কি ভাবছে তারা রঙ্গনের ব্যাপারে? এভাবে কোনো মেয়ে কেন তাকিয়ে এসে চেপে ধরবে? তাও আবার অতি মাত্রায় মারাত্মক সুন্দরী মেয়ে, যে মেয়েকে দেখলে যে কারোই বুকের মধ্যে তোলপাড় উঠে যেতে পারে। প্রিয় অচেনা ছেলেটার গলা ঝাঁকাতে লাগলো। রাগ তার নাকের ডগায় কিলবিল করছে। কান দিয়ে যেন গরম বাতাস বইছে। আর চোখে জল। এভাবে কোনোদিন হ্যারাসমেন্টের শিকার হয়নি সে। রঙ্গন আবারও মেয়েটার দিকে তাকালো। সবুজ শাড়ি পরে আছে, নাকটা লাল হয়ে আছে, মুখ ও চোখ লাল। মেয়েটার এই রাগে চাহনি তীরের মতো গিয়ে বিঁধল রঙ্গনের বুকে। সে প্রিয়র কাছে এগিয়ে আসতে লাগে। প্রিয় ভয় পেয়ে যায়। আশেপাশে মানুষজন জড়ো হয়ে যাচ্ছে। ছেলেটা এভাবে তার দিকে কেন আসছে? খারাপ কোনো উদ্দেশ্য আছে কি? প্রিয় চোখ মুখ শুকিয়ে গেল। ছেলেটাকে দেখে তার ভয় ভয়ও লাগছে। রঙ্গন প্রিয়র কিছুটা কাছে এসে ঝুঁকে পড়ল। পুলিশ হওয়ায় রঙ্গন বেশ লম্বা, তাই প্রিয় তার কাঁধেও পড়ে না। সে প্রিয়র মুখে ফুঁক মেরে বলে, বোম্বাই মরিচের মতো এত ঝাঁজ! রঙ্গনের মুখের বাতাস প্রিয়র মুখে আছড়ে পড়তে সে চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে। রঙ্গন শয়তানি হাসি এসে বলে, অতিমাত্রায় রূপবতীদের এত রাগী হতে হয় না। রূপবতীদের তুষারের ন্যায় ঠান্ডা আর মোলায়েম হতে হবে গো। প্রিয় চোখ খুলে ডাগর ডাগর চোখে রঙ্গনের দিকে তাকায়। রঙ্গন একটা হাসি ঝুলিয়ে রেখে প্রিয়কে রেখে পিছন দিকে হাঁটা দিল। প্রিয় হতভম্ব হয়ে চেয়ে রয়েছে। হুট করে কেউ একজন আলিয়ার হাত টান দিয়ে প্রিয়র কাছ থেকে সরিয়ে নিয়ে আসে। আলিয়া তাকাতেই দেখে শ্রাবণ তার হাত ধরে আছে। আলিয়া বাজ খাই গলায় বলে, তুমি আমাকে টাচ কেন করেছ? শ্রাবণ রাগী গলায় বলে, কেন? তোমার গায়ে চামড়ার হাত দিয়ে ধরা যাবে না নাকি? এখন কি হাত সোনা দিয়ে বাঁধাবো? ফালতু কথা বলবা না। আমাকে আনব্লক করো। পারবো না। শ্রাবণ বিরক্ত হয়ে গেল এবং বলল, ফেসবুকে আনব্লক করো লাগবে না। তুমি কার কার সাথে ঘুরো সেটা দেখার ইচ্ছে নাই আমার। কথা আছে। আনব্লক করবা। কি কথা? এক্ষুনি বলো। আনব্লক আনব্লক করতে ভয় লাগিতেছে নাকি? শ্রাবণ মাঝে মাঝে হুটহাট করে অশুদ্ধ সাধু ভাষায় 2-1 লাইন কথা বলে। তার এটা মুদ্রাদোষে বলা যায়। আলিয়া বলে ওঠে, ভয় কেন লাগবে? শ্রাবণ আলিয়ার দিকে ঝুঁকে হাত দিয়ে চুল ঠিক করতে করতে বলে, ইফ ইউ ফেল ইন লাভ উইথ অ্যাগেন অ্যান্ড অ্যাগেন। আলিয়া হু হু করে হেসে বলে, নাড়িয়া বেলতলায় একবারই যাই। শ্রাবণ মুখ কালো হয়ে আসলো। সে আলিয়ার চুলে হাত দিয়ে বলে, কই এই যে, এত বড় বড় চুল তোমার, নাকি ফেক এগুলো? আলিয়া তার চুল ছাড়িয়ে নিয়ে পেছনে ঘুরতে গেলে চুলে টান অনুভব করে, তাই পুনরায় শ্রাবণের দিকে ফেরে। শ্রাবণের শার্টের বোতামে তার চুল আটকে গেছে। আলিয়া চোখ মুখ শক্ত করে বলে, আমার চুল! ছি! আলিয়া, গালি দিতে হয় না। আলিয়া প্রথমে বুঝেনি, পরে বোঝা মাত্র সে রেগে মেগে বোম শ্রাবণকে ঝাড়ি মেরে বলে, ইচ্ছে করে এমন করেছ তাই না? তোমার সানসিল্ক মার্কা চুল আমার বোতামে আটকায় লাভটা। চুল নিচ থেকে আটকে গেছে, আমার হাত নাই। এসব আবল কাজ আমি করিও না। আলিয়া কথা না বাড়িয়ে দ্রুত শ্রাবণের বোতাম থেকে আলিয়া চুল ছাড়াতে ব্যস্ত হয়ে পড়ল। হুট করে তার চোখ শ্রাবণের গলায় গেল। সে থমকে যায়। এটা তো তার দেওয়া চেন আর লকেট। আলিয়া কাঁপা কাঁপা হাতে চুলগুলো ছাড়িয়ে নিয়ে এলোমেলো পা ফেলে অন্যদিকে চলে যায়। শ্রাবণ বাকরুদ্ধভাবে চেয়ে আছে আকাশের দিকে। এই বিশাল আকাশটাও ঠুনকু আর ভালোবাসার কাছে তার। ফুসকে এসে গেছে, খাও। কথাটা সমুদ্র আয়নাকে বলল। ফুসকা দেখে মৃদু হাসি দিল আয়না। সমুদ্র আরেক দফা হায় হয়ে গেল। আয়নাকে প্রথম হাসতে দেখে সে দফায় দফায় যেন মুগ্ধ হলো। আয়ুকে হাসলে এত বেশি সুন্দর লাগে? আসলে হাসলে প্রতিটা মানুষকেই সুন্দর লাগে। সমুদ্রও হাসলো। আয়না চোখ তুলে সমুদ্রের দিকে তাকায়। সমুদ্রের হাসি তার বুকে আঘাত হানে। সে দ্রুত চোখ নামিয়ে নেয়। একটা দম নিয়ে ফুসকা হাতে নিল। এখন আর তার খেতে ইচ্ছে করছে না। তার খুব করে কান্না পাচ্ছে। সব কিছু কেন যেন অসহ্য লাগছে। কি হলো, খাও। সমুদ্রের কথা শুনে আয়না ফুসকা মুখে দিল। অনেক দিন পর ফুসকা খেয়েও তার ভালো লাগছে না, বরং ঝাল লাগছে, খেতে জঘন্য লাগছে। কিছু কিছু খাবার আছে যেগুলো খুশি মনেই খেতে হয়, যেমন ফুসকা। ফুসকা আসলে মজাদার কোনো খাবার না। মেয়েরা খুশি মনে মজা করে খায়, এজন্য আপেক্ষিক দৃষ্টিতে ওটা মজার খাবার। আয়না চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। সমুদ্র দ্রুত 1 বোতল পানি খেতে দিল আয়নাকে। আয়নাও দ্রুত পানিটা খেয়ে নেয়। পানি খাওয়া শেষ হতে সমুদ্র আয়নার মুখে নারিকেল ফুঁড়ে দিল। আয়না মুখের খাবার নিয়ে অদ্ভুত চোখে সমুদ্রের দিকে তাকিয়ে আছে। সমুদ্র বলল, এখনো জাল খেতে শিখলি না তুই আয়ু? আয়না সমুদ্রের দিকে তাকিয়ে বলে, তোর এখনো মনে আছে আমি যে জাল খেতে পারি না? আয়নার মুখে তুই শুনে একটা ঝটকা খায় সমুদ্র। এই নতুন আয়ুর সাথে তুই শব্দটা বেমানান কেন? সে কি আয়নাকে বন্ধু ভাবে না, নাকি বন্ধুর চেয়ে বেশি কিছু ভাবছে? এই জন্য তুই বলে ডাকাটা হজম হচ্ছে না। বিকেলের উষ্ণ বাতাসে এসে আয়নার এলোমেলো চুলগুলো আরও যেন এলোমেলো করে দিচ্ছে।
এক নামহীন মায়া এসে আয়নার চেহারাকে আরও মায়াময় করে দিচ্ছে। সমুদ্রের ইচ্ছে করে তার হাত দিয়ে কৃত্রিমভাবে আয়নার চুলগুলো আরও এলোমেলো করে দিতে। কিছু কিছু জিনিস এলোমেলোই সুন্দর, যেমন আয়ুর চুল আর তার মন মহাশয়। সেই সঙ্গে বিকেলের উষ্ণ তাপ সমুদ্রের মনটাকে ক্ষতবিক্ষত করে দিচ্ছে যেন। এটা যেন উষ্ণ, তাও না, বরং তেজক্রিয় রোশনি। সমুদ্রের মন ভেঙে চুরমার হচ্ছে, যার প্রতিটা মৌলিক কণে আয়নার নাম লেখা। ভালোবাসার পিছনে অনেকাংশই প্রকৃতি দায়ী থাকে। রোদেলা রান্না করে অযথা খুটখাট করে সময় নষ্ট করছে। আসলে সময় নষ্ট না, বরং সময় পার করছে। তার মনটা খসখস করছে, কিছু কি ঘটবে নাকি। সকাল থেকে তার বাম চোখে সমস্যা হচ্ছিল। যদিও বা এসব কুসংস্কার, তাও রোদেলার চিন্তার কোনো শেষ নেই। তার ছেলে মেয়ে ঠিক আছে তো? সমুদ্র পিউ দুজনই তার চোখের সামনে আছে। আচ্ছা, আবেগ কেমন আছে? 2 দিন ধরে কথা হয় না আবেগের সাথে। সে লাস্ট আমেরিকার এয়ারপোর্টে যাওয়ার পূর্বে কথা হয়েছিল। এরপর থেকে আবেগ আর ফোন তুলছে না। প্রিয়কেও নাকি কল দেয়নি। কালকে প্রিয় বারবার বলছিল বাবা একবারও ফোন দেয়নি, ফোন ধরছেও না। আজকে অবশ্য প্রিয় এমন কোনো কথা বলেনি। তার মানে কি আবেগ মেয়েকে কল দিয়েছিল? রোদেলা রুমে গিয়ে আবেগকে কল দিল, কিন্তু ফোন বন্ধ। কি করবে সে? বাসে যাবে? এত বছর পর তার শ্বশুর তো মারা গেছে। রোদেলার শাশুড়ি একমাত্র ব্যক্তি ছিল যাকে একটু হলেও সাপোর্ট করত। মানুষটা আর নেই ভাবতে বুকটা কেঁপে উঠল। খুবই ভালো মানুষ ছিলেন। আবেগও খুবই ভালো, কোনো খারাপ স্বভাব নেই। নারীদের দিকে সে মোটেও ঠিকভাবে তাকাতো না। আবেগ সবসময় বলতো নিজের চোখ আর মনকে সংযত করতে হবে। আবেগের সিগারেটের নেশাও ছিল না। এমন ছেলে এখনকার যুগে খুব কমই পাওয়া যায়। আবেগ তার মায়ের একটু বেশি বাধ্যগত সন্তান। মা যা বলবে তাই, এর বাইরে আবেগ যাবে না। এটা নিয়েও রোদেলার সমস্যা ছিল না। ছেলে মায়ের কথা মেনে চলবে, এটা তো নিয়ম। কিন্তু মাকে তো মায়ের মতো হতে হবে। ছেলেকে ভুলভাল বোঝানো তো ঠিক না। এসব আজগুবি ভাবতে ভাবতে রোদেলার মাথায় আসলো এ সময় তো আবেগের অফিসে থাকার কথা। তাহলে একবার অফিসে গিয়ে দেখে আসা যাক, মানুষটা হুট করে লাপাত্তা কেন হয়ে গেল। রোদেলা আবারও আবেগকে কল দিল, ফোনটা বন্ধ। এবার সে রেডি হতে গেল। বিকেল এখন, আর একটু দেরি করে গেলে আবেগ বাসার উদ্দেশ্যে বের হয়ে যাবে। এজন্য মনের মধ্যে অস্থিরতা নিয়ে রওনা দিল রোদেলা। আবেগের অফিসে গিয়ে পরিচয় দিতে একজন স্টাফ আবেগের রুমে নিয়ে গেল, কিন্তু রুম ফাঁকা। স্টাফ জানালো আবেগ মাগরিবের নামাজে গেছে। রোদেলা চেয়ারে বসতে স্টাফ বলল, ম্যাডাম চা নাস্তা দিব? রোদেলা কিঞ্চিত হেসে বলে, না, এখন কিছু খাবো না। আপনার স্যার কোথায় একটু খোঁজ নিয়ে আসেন। ওনার ফোন বন্ধ দেখাচ্ছে, সম্ভবত জানিও না আমি এখানে আসছি। আচ্ছা ম্যাডাম। স্টাফটা চলে গেলেও 5 মিনিট পর পর আরেকজন স্টাফ এসে চা আর মিষ্টি দিয়ে গেল, সাদা সমসম। রোদেলা বারণ করেছিল, তারপরেও দিল। স্টাফটা যাওয়ার পর রোদেলা উঠে দাঁড়ালো এবং সমস্ত কেবিন ঘুরে ঘুরে দেখতে লাগলো। তেমন কিছুই নেই। টেবিলে একগাদা ফাইল পড়ে আছে, একটা ফাইল খোলা পড়ে আছে, সব কিছুই এলোমেলো করে রাখা। টেবিলের বাম পাশে অর্ধেক খাওয়া লেবুর শরবত। লেবুর শরবত তো আবেগের শরীর ভালো না থাকলে খায়। আচ্ছা, আবেগ কি অসুস্থ? রোদেলা টেবিলের কাছে গেল। স্যার টেবিলে আবেগের গায়ের গন্ধটা পাওয়া যাচ্ছে। টেবিলের এক কোণে একটা ফটোফ্রেম। একটা ফটোফ্রেমে 2টা ছবি রাখা যাবে। দুই পাশে 2টা ছবি। একটা ছবি সমুদ্রের আর একটা পিওর। সমুদ্র হাসি মুখ করে বসে আছে ছবিতে, আর পিউ দাঁড়িয়ে আছে। সমুদ্রের ছবিটা বাংলাদেশে তোলা, আর পিউটা নিউ ইয়র্কে তোলা। রোদেলার বর্তমান পোস্টিং আমেরিকার নিউ ইয়র্কে। লাইফে অনেক সাকসেস হয়েছে সে। তার ক্যারিয়ারটা সোনার মতো চকচক করছে। সব জায়গায় সম্মান। টাকা পয়সাও কম কামায়নি, কিন্তু তারপরও কোথায় একটা কিন্তু, একটা শূন্যতা রয়েই যায়। রোদেলা বুঝে গেছে সে অনেক বড় ভুল করে ফেলেছিল, যার কোনো প্রায়শ্চিত্ত হয় না, ক্ষমাও পাবে না সে। রোদেলা ভাবতে লাগে তার ছেলে মেয়ের একসাথে কোনো ছবি নেই। এমন সময় আগের স্টাফটা এসে বলে, ম্যাডাম স্যার তো চলে গেছেন, নামাজ পড়েই বের হয়ে গেছেন। রোদেলার মনটা খারাপ হয়ে গেল। সে একটা দম নিয়ে ব্যাগ হাতে নিয়ে আগালো। সঙ্গে গাড়ি এনেছে। আবেগের অফিস থেকে বের হতে রোদেলার ড্রাইভার গাড়ি বের করলো। রোদেলা গাড়িতে বসেও স্বস্তি পাচ্ছে না, কেমন যেন হাঁসফাঁস লাগছে তার। আবেগ মসজিদ থেকে নামাজ পড়েই বাসায় ফিরে এসেছে, আর অফিসে যায়নি। খুবই ক্লান্ত লাগছে তার। গায়ে জ্বর, শুকনা কাশির জন্য বুক পিঠ ব্যথা হয়ে আছে। ইদানিং কিছু না করলেও তার ক্লান্ত লাগে। শরীরে বল পায় না, খাওয়ার রুচি নাই, কিছুই খেতে পারছে না। কালকে শুক্রবার, ফিজিতে যাবে ভাবছে আবেগ, চেক আপ করাবে। আবেগ বাসায় ফিরে আসতে ময়নার মা তাদের বাড়ির কাজের মহিলা মেন গেট খুলে দিল। আবেগ তাকে দেখে স্মিত হেসে বলে, খালা, আজকে এতক্ষণ পর্যন্ত আছেন যে? আপনি তো দুপুরের পরপরই চলে যান। ময়নার মা বললেন,
চাচির শরীরটা ভালো ভাইজান। আবেগের মুখে শুকনো হাসিটাই মিলিয়ে গেল। সে চিন্তিত গলায় বলে, কি হয়েছে মায়ের? জানি না, হাত পা কাঁপতেছে ওনার, মুখ বাইকে গেছে গা ভাইজান, বলে কাঁদা শুরু করে দিল। আবেগের মুখ ফ্যাকাশে হয়ে যায়। মায়ের শরীর ভালো যাচ্ছে না, ডাক্তার বলেছে স্ট্রোক করার চান্স আছে। সে ক্লান্ত পায়ে মায়ের ঘরে গেল। মায়ের মাথার কাছে গিয়ে বসলো। জাবেদা খাতুন নিতিয়ে শুয়ে আছে, মুখটা হা করে সে নিঃশ্বাস নিচ্ছে এবং শাঁসা শব্দ করছে। আবেগ তার মায়ের প্রেশার মাপল। প্রেশারটা অনেক বেড়ে গেছে। সে ফোন বের করলো, ফোন বন্ধ ছিল। সে ফোন অন করে ভাবতে লাগলো কাকে ফোন দিয়ে সাহায্য নিবে। ঢাকায় তার কোনো আত্মীয় স্বজন নেই। সমুদ্রকে কল দেয় আবেগ, কিন্তু সমুদ্র ফোন ধরছে না দেখে না চাইতেও রোদেলাকে কল দিল। একবার রিং হতে রোদেলা রিসিভ করে বলে, কই তুমি? আর ফোনটা বন্ধ কেন তোমার? আবেগ কাঁপা গলায় বলে, বাসায় আসতে পারবে একটু? রোদেলা অবাক হয়ে বলে, এখন? যদি ব্যস্ত না থাকো, কাজ না থাকে তাহলেই আসো। রোদেলা আবেগের কথা শুনে কষ্ট পেল। এভাবে কটাক্ষ না করলেও পারত। রোদেলা জিজ্ঞেস করে, কোনো সমস্যা হয়েছে? তোমার শরীর ভালো তো? মা কেমন করছে যেন, হাসপাতালে নিয়ে যেতাম। আচ্ছা তুমি অপেক্ষা করো, আমি আসছি। আবেগ কিছু একটা ভেবে বলে, আমি মাকে নিয়ে হসপিটাল যাচ্ছি, তুমি চাইলে হসপিটালে চলে আসতে পারো। রোদেলা বলল, চাইলে আসতে পারো মানে কি আবেগ? আবেগ নিস্তেজ গলায় বলে, তোমাকে আসার জন্য বাধ্য করার অধিকার আমার নাই, এজন্য অনুরোধ করলাম। রোদেলা আর কিছুই বলল না। এই সময় ওসব বলে সময় নষ্ট না করাই ঠিক হবে। আবেগ ময়নার মায়ের সাহায্যে আর দারোয়ানের সহযোগিতায় জাবেদা খাতুনকে হসপিটালে নিয়ে গেল। মাইনর হার্ট অ্যাটাক করেছেন জাবেদা খাতুন। রোদেলা 15 মিনিটের মধ্যে চলে এসেছে। রোদেলা হাসপাতালে গিয়ে আবেগের কাছে গেল। আবেগ একটা চেয়ারে মাথা নিচু করে বসে আছে। তার নিজেরই খুব খারাপ লাগছে, মনে হচ্ছে মাটিতে লুটিয়ে পড়বে। রোদেলা এতদিন পর আবেগকে সরাসরি দেখেছে। তার কেমন যেন লেগে উঠল, চোখের কোণে পানি সিকসিক করতে লাগলো। রোদেলা চোখ মুছে আবেগের কাছে গেল। সে কাঁপা গলায় বলে ওঠে, আবেগ। রোদেলার কণ্ঠস্বর শুনেই আবেগ চমকে গেল। তার চারপাশ যেন থমকে যায়। রোদেলার বয়সটা কি বদলে গেছে, নাকি সরাসরি শুনছে এজন্য কিছুটা অন্যরকম লাগছে? এতদিন ফোনে কথা বলে অভ্যস্ত হয়ে গেছে, এজন্য এখন সরাসরি কণ্ঠস্বর শোনার জন্য অন্যরকম লাগছে তার, নাকি সে অসুস্থ এজন্য এমন লাগছে তার? আবেগ মাথা তুলে রোদেলার দিকে তাকিয়ে হতভম্ব হয়ে যায়। রোদেলা একদম আগের মতোই আছে। সে আগের অতি পরিচিত চেহারা দেখে আবেগের বুকটা স্যাঁত করে ওঠে। রোদেলা হালকা গোলাপি রঙের একটা শাড়ি পরে আছে, চুলগুলো খোপা করা। আবেগ রোদেলার দিকে এক প্রকার হতভম্ব হয়ে তাকিয়ে রইল। এদিকে আবেগকে দেখে রোদেলাও চমকে গেছে। শরীরের একই হাল বানিয়েছে আবেগ। চোখ মুখ দেখে মনে হচ্ছে আবেগ খুব অসুস্থ। রোদেলা আবেগের কাছে গিয়ে বলে, এই, তোমার কি হয়েছে? তুমি কি অসুস্থ? না তো, আমি ঠিক আছি। চেহারা দেখেছ নিজের? এই চেহারা দেখে কে বিশ্বাস করবে যে তুমি সুস্থ আছো? আবেগ স্মিত হেসে বলে, আমি তো ঠিকই আছি, তোমাকে ডিস্টার্ব করলাম তাই না? রোদেলার বুকটা দুমড়ে মুচড়ে যেতে লাগলো আবেগের কথা শুনে। রোদেলা সাফা বেদনা নিয়ে বলে, মা কেমন আছে? ডাক্তার কি বলল? আবেগ শান্ত গলায় বলল, মাইনর হার্ট অ্যাটাক। তখনই আবেগের ফোনে কল আসলো। সমুদ্র কল করেছে। আবেগ কল রিসিভ করতেই সমুদ্র ওপাশ থেকে বলে ওঠে, আসসালামু আলাইকুম আব্বু। একটু বাহিরে ছিলাম আমি, এজন্য ফোনটা ধরতে পারিনি। আবেগ বলে ওঠে, সমুদ্র, তোমার দাদি অসুস্থ, দ্রুত আসো বাবা, সঙ্গে পিউকেও এনো। তোমার দাদি মনে হয় আর বাঁচবে না, ডাক্তার আইসিইউতে রেখেছে, কিন্তু ডাক্তার কিছুই সঠিকভাবে বলছে না। তুমি আসো। সমুদ্র বাবার কথা শুনে থমকে যায়। তার চোখ ভিজে উঠতে লাগলো। সে কি করবে কিছুই বুঝে পাচ্ছে না, মাথাটা হ্যাং মেরে আছে। পিউ আর শ্রাবণকে নিয়ে রওনা দিল সমুদ্র। তার মন খসখস করছে। দাদির যেন কিছু না হয় এই প্রার্থনাই করছে সে। সমুদ্র চুপচাপ দাঁড়িয়ে আছে হাসপাতালের গেটের সামনে। এখন রাত। দাদিকে আইসিইউতে রাখা হয়েছে, কেবিনে আনেনি। সমুদ্র বুঝে গেছে দাদির বাঁচার সম্ভাবনা খুবই কম। ডাক্তার হওয়ার সুবিধার্থে সে জানে লাইফ সাপোর্টে গেলে খুব কমই সংখ্যক রোগী ফিরে আসে। দাদির বয়স এমনি 70-এর চেয়ে বেশি, চান্স খুবই কম। কি যে হয় আল্লাহই ভালো জানে। সমুদ্র হাসপাতালে ঢুকলো। তারা সন্ধ্যার পরপরই হাসপাতালে পৌঁছে গেছে। সমুদ্রের হাসপাতালে ভালো লাগছিল না, এই জন্য বাহিরে গিয়েছিল। হাসপাতালে ঢুকে সমুদ্র তার পরিবারের কাছে গেল। বাবা বসে আছে, তার পাশে মা বসা। এদিকে পিউ ডুকরে কেঁদে চলছে। পাশেই শ্রাবণ হাত গুটিয়ে দাঁড়িয়ে আছে। সমুদ্রের পুফু ইবানাও রওনা দিয়েছেন ইতিমধ্যেই। সমুদ্র ভাবতে লাগলো, পিউর সাথে তো তাদের একবারও দেখা সাক্ষাৎ হলো না। ইস, শেষবেলা দেখা না করাতে পারলে মন্দ হতো না। 23 বছর পর দাদি নাতনির মিলনক্ষণ কেমন হবে।
আবেগের চোখ বেয়ে টপ টপ করে পানি ঝরছে। না চাইতেও সে কাঁদছে। তার মাই একমাত্র ব্যক্তি যে তাকে ছেড়ে চলে যায়নি। বাকি সব আপনজনই তাকে রেখে চলে গেছে। আবেগ জানে জগতে কেউ স্থায়ী না। একদিন না একদিন সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। কেউ আগে মারা যাবে, কেউ পরে, কিন্তু সবাইকেই মারা যেতে হবে। এটাই নিয়ম। তবুও আমরা আপনজনের মৃত্যু মেনে নিতে পারি না। কষ্ট হয়। আবেগেরও কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে তার। মাঝে তার বড্ড আপন। যেমনই হোক না কেন মা হয় তার। আজীবন কৃতজ্ঞ সে তার মায়ের উপরে। রোদেলা আবেগকে উদ্দেশ্য করে বলে, আবেগ। আবেগ আস্তে করে বলে, কি? একটু কিছু খাও, তোমাকে খুবই ক্লান্ত দেখাচ্ছে। আবেগ রোদেলার দিকে তাকালো। রোদেলার বুক কেঁপে ওঠে। আবেগের চোখগুলো লাল টকটকে হয়ে আছে। রোদেলা দ্রুত আবেগের হাতে হাত রাখলো। আবেগের হাতে হাত রাখা যাচ্ছে না। মনে হচ্ছে রোদেলার হাত পুড়ে যাবে। সে আবারও আবেগের কপালে হাত রাখলো। রোদেলার চোখে মুখে আতঙ্ক। আবেগের গা জ্বলে পুড়ে যাচ্ছে জ্বরে। কি আশ্চর্য! মাত্র 3 ইঞ্চি দূরে থেকেও সে বুঝলো না আবেগের গায়ে এত জ্বর। রোদেলাকে গাবড়াতে দেখে আবেগ মৃদু গলায় বলে, সামান্য ঠান্ডা লাগায় হালকা জ্বর এসেছে। এত টেনশন করার কিছুই হয়নি। রাত তো অনেক হলো। তুমি পিউকে নিয়ে বাসায় চলে যাও। মেয়েটা এত কাঁদছে কেন? এত নরম মনের মেয়ে ডেন্টিস্ট কিভাবে হলো? রোদেলা অদ্ভুত চোখে আবেগের দিকে তাকালো। আবেগ বিড়বিড়িয়ে বলতে থাকে, এখনো তো অনেক কিছু দেখা বাকি আছে রে মা। এখনই এত কাঁদলে তো হবে না। শক্ত হতে হবে। পাথরের মতো শক্ত হতে হবে রে মা। জীবনটা পাহাড়ের মতো কঠিন, আর তোকেও পাথরের মতো শক্ত হতে হবে। না হলে জীবন নামক পাহাড়ে ধাক্কায় তা ভেঙে গুড় গুড় হয়ে যাবে রে মা। রোদেলা উঠে দাঁড়ালো। সে হেঁটে হেঁটে সমুদ্রের কাছে গেল। সমুদ্র তখন সবে ডাক্তারের সাথে দেখা করে বের হয়েছে। মাকে তার দিকে এগিয়ে আসতে দেখে তার মেজাজ খারাপ হয়ে যায়। মানুষ যখন দুশ্চিন্তায় থাকে তখন অকারণেই মেজাজ খারাপ হয়। সমুদ্রের বেলায় তাই ঘটল। রোদেলা সমুদ্রের কাছে গিয়ে বলে, তোমার বাবা অসুস্থ, অনেক জ্বর। কি করব এখন? তুমি তো ডাক্তার। সমুদ্র তেজি গলায় বলে, আপনাকে কিছু করতে হবে না। দয়া করে চলে যান, তাহলে কৃতজ্ঞ হব। আর বাবাকে নিয়ে আপনার ভাবার আমি কোনো কারণও দেখছি না। এত বাবার স্বাদ থাকলে আর ছেড়ে যেতেন না। রোদেলা ছেলের কথার পিঠে কোনো উত্তর দিল না। কড়া চোখে তাকিয়ে থেকে শুধু বলল, মায়ের সাথে কেউ এভাবে অভদ্রর মতো কথা বলে? সমুদ্র চোখ ছোট ছোট করে বলে, অভদ্রতা করিনি, জাস্ট সেইং দ্য ফ্যাক্ট। আপনি চলে যান প্লিজ, আমাদেরকে আমাদের মতো থাকতে দেন। রোদেলা আহত হলো ছেলের কথায়। সমুদ্র তাকে আলাদা ভাবছে। সমুদ্র কি জানে না রোদেলা না থাকলে সমুদ্রের কোনো অস্তিত্বই থাকে না? কিন্তু এই মুহূর্তে আর কিছুই বলল না। একে তো কারো মন মানসিকতা ভালো নেই, তার উপর আবেগে প্রচণ্ড অসুস্থ। সেই সাথে সমুদ্র তো তার উপর রেগেই আছে। কথা বাড়ালেই কথা বেড়েই চলবে। তার চেয়ে চুপ থাকাটাই ভালো। সমুদ্র তাকে পাশ কাটিয়ে চলে যায় বাবার দিকে। আসলে বাবা খুবই অসুস্থ। সে ভাবেও নি এত অসুস্থ বাবা। হুট করে কি হলো বাবার? সমুদ্র আর এক মুহূর্তে দেরি না করে বাবাকে ওয়ার্ডে ভর্তি করাতে গেল। সমুদ্রের সাথে শ্রাবণও গেল। আবেগকে ওয়ার্ডে ভর্তি করিয়ে স্যালাইন দেওয়া হয়েছে। এদিকে আবেগের অবস্থা এত খারাপ যে তার জ্ঞান নেই বললেই চলে। সমুদ্রের তো পা থেকে মাটি সরার উপক্রম। বাবার দাদি হলো তার সবচেয়ে প্রিয় মানুষ। ওনারা ছাড়া সমুদ্র আর কাউকে আপন ভাবে না। তার কাছে পরিবার বলতে বাবা আর দাদিয়ে। সেই দুজন ব্যক্তি এখন অসুস্থ। এদিকে প্রিয় বাবাকে অসুস্থ হতে দেখে আরও অস্থির হয়ে গেল। দাদিকে সে কোনো দিনই দেখেনি, তারপরও একটা মায়া কাজ করছিল। কিন্তু বাবাকে তো সে খুব ভালো করেই চেনে। তার জগৎটা খুবই ছোট। তার বাবা মা আর বড় ভাই, এ নিয়ে তার পৃথিবী। বাবার সাথে যোগাযোগ হলেও ভাইয়ার তার সাথে কথা বলতো না, কিন্তু তাও ভাইয়া তার জীবনের একটা অংশ। মা এমনভাবে প্রিয় জীবনের সাথে ভাইকে সংযুক্ত করে দিয়েছে। ভাইয়ের সাথে যোগাযোগ না থাকলেও ভাইয়া তার খুবই প্রিয় একজন মানুষ। প্রিয় বসেই ছিল। একটু শব্দ করেই সে কাঁদছে। সমুদ্র বনের দিকে এগিয়ে গেল। তার খুব করে বলতে ইচ্ছে করছে, এই যে পুতুল কন্যা, হোয়াই আর ইউ ক্রাইং? পুতুলের কাজ হলো হাসা। সে সব সময় হাসবে। এভাবে ভ্যাঁ করে কাদা তো কিছুই ঘটেনি তোমার জীবনে। অযথা কেঁদে সময় কেন নষ্ট করছো? তোমার কাদার শব্দে আমার মাথা ধরে গেছে। দোহাই লাগে আবার একটু চুপ করো। এসব চিন্তা মাথায় আসতে সমুদ্র চমকে গেল। আচ্ছা, সে কি হার্টলেস হয়ে গেল নাকি? একটা মেয়ের বাবা অসুস্থ, সে কাঁদবে না? দাদি মারা যাচ্ছে তো মেয়েটা তো কাঁদবেই। আচ্ছা, তার বাবাও তো অসুস্থ, তার দাদিও তো মারা যাচ্ছে, তবে সে কেন কাঁদেনি একবারও? নাকি তার বুক পাথর হয়ে গেছে বলে কান্না পায়নি? সামান্য ভুল বলল সে, পাথরও তো কাঁদে। সমুদ্র পিওর পাশে গিয়ে বসে পড়ে। এতে পিওর কাদার আওয়াজ খানিকটা বেড়ে যায়। সে আশ্চর্য ব্যাপার হলো, এখন পিওর কাদার শব্দে সমুদ্রের একদমই বিরক্ত লাগছে না, বরং তারও কষ্ট হচ্ছে। বুকের ভিতর তারও যন্ত্রণা হতে লাগলো।
পিউ বাইকে জড়িয়ে ধরেই কেঁদে দিল। সমুদ্র পিওর মাথায় হাত বুলাতে লাগলো এবং নরম গলায় বলে, কান্না করে কি কোনো লাভ আছে বলো? পিও জবাব দিল না। সমুদ্র বলল, কান্না থামাও। পিও কাঁদো কাঁদো গলায় বলল, ভাইয়া, আমাদের জীবনটা এমন কেন হলো? আমাদের জীবনটা এমন না হলেও কিন্তু পারতো। আমরা কি সবাই একসাথে থাকতে পারতাম না? সবাই মিলেমিশে একসাথে কত হ্যাপি ফ্যামিলি হতাম আমি। কেন আমাদের জীবনটা স্থির না? এখন কি আমরা আবারও একসাথে থাকতে পারি না? এভাবে আলাদা থাকতে আমার অনেক কষ্ট হয়। সমুদ্র পিওর মাথায় হাত বুলাতে বুলাতে বলল, কারো জীবনই স্থির না। পৃথিবীতে পরম স্থির বলে কোনো শব্দ নেই। সবাই গতিশীল। তফাৎ হলো কেউ কারো সাপেক্ষে স্থির হয়ে পড়ে, কিন্তু প্রকৃতি পক্ষে কেউ স্থির না। তার জীবনটা চরকির ন্যায় ঘুরছে। তার কাছে দোলনার ন্যায় ঘূর্ণায়মান কারো জীবন স্থির মনে হতেই পারে। আমরা সবাই গতিশীল, জীবনটাও গতিশীল। বিভিন্ন গতিতে জীবনটা ঘুরছে, কখনো স্পন্দন গতিতে, তো কখনো পর্যায়বৃত্ত গতিতে। আর কষ্টের কথা বললে না, কষ্ট হলো সাময়িক। আজকে কষ্ট হচ্ছে তো 2 দিন পর আর কষ্ট লাগবে না। বুঝছো আমি যা বোঝাতে চেয়েছি? পিউ মাথা নাড়িয়ে বলে, না। আচ্ছা, বুঝতে হবে না। আচ্ছা পিউ, এই মুহূর্তে যদি তোমাকে আমেরিকা যেতে বলা হয়, তুমি কি যাবে? পিউ অদ্ভুত চোখে তাকিয়ে বলে, না। কেন যাব আমি? বাবা অসুস্থ না এখন? সমুদ্র বিনীত গলায় বলে, মনে করো তুমি খুবই অসুস্থ। তুমি চাও না তোমার খুব প্রিয় একজন আপন কেউ তোমাকে রেখে দূরে কোথাও যাক। তুমি বারবার অনুরোধ করলা যে যেও না, তুমি তাকে ছাড়া থাকতে পারবে না। কিন্তু সে উত্তর তোমার ভালোবাসাকে পা দিয়ে চাপা দিয়ে বলল, পৃথিবীতে অসম্ভব কিছুই হয় না, সবই সম্ভব। মানুষ ডায়নামাইট বানিয়েছে, ছাদে যাচ্ছে, তাহলে তাকে ছাড়াও থাকা কোনো অসম্ভব কোনো ব্যাপার না। এমন কথা যদি বলে, কেউ যদি তোমাকে অসুস্থ অবস্থায় রেখে চলে যায় শুধুমাত্র মরিচিকার লোভে পড়ে, তুমি তার সাথে আগের মতো সম্পর্ক বজায় রাখতে পারবে? পিউ হুট করে না বলে দেয়। সমুদ্র মুচকি হেসে বলে, দ্বিতীয়বার আর কখনো বলবে না আমরা যেন একসাথে থাকি। মাত্র বললাম না, চোরকির মতো যে ঘুরছে তার কাছে দোলনায় ঘোরা ব্যক্তির জীবনটা অপেক্ষাকৃত অনেক সহজ। আবার যার জীবনটা রোলার কোস্টারের মতো, তার কাছে কিন্তু চরকিতে ঘোরা মানুষের জীবন অনেক সহজ, অনেক ইজি গোয়িং লাগবে। তোমার সাপেক্ষে উত্তরটা না ছিল, তাহলে আমার সাপেক্ষে যখন পরিস্থিতি ঘনিয়ে আসবে আমাকে বাধ্য করবে না। কারণ তুমি নিজেই বলেছ, এমন কেউ তোমার সাথে করলে তুমি তাকে মাফ করতে না। তুমি আমার বোন, তোমার সাথে খুব কম সাক্ষাৎ হয়েছে আমার, কিন্তু তবুও আমি তোমাকে স্নেহ করি। তোমার যে কোনো অসুবিধার সময় আমাকে তুমি কাছে পাবে। যদিও বা তুমি আমেরিকায় থাকো, বাংলাদেশের একজন সাধারণ ডাক্তার তোমাকে কোনোভাবেই কোনো দিক দিয়ে সাহায্য করতে পারবে না। সমুদ্র থেমে গিয়ে জোরালো কণ্ঠে বলে, স্টিল আই অ্যাম অলওয়েজ দেয়ার ফর ইউ, অলওয়েজ। কাউকে পাশে পাওয়াটাও খুব ভাগ্যের ব্যাপার কিন্তু। পিউ কেঁদে ফেলল। সমুদ্র আর বসে রইল না, সে হাঁটা দিল। কাদার মতো কিছুই বলেনি সে। তবুও কেন মেয়েটা কাঁদছে তার পুনরায় বলতে মন চাচ্ছে, ফুতুল কন্যা, ইউ আর নট ব্রন ফর ক্রাই। আচ্ছা, পিউ কি কোনোদিন জানবে তার ভাই তাকে ফুতুল বলে ডাকে? সমুদ্র ভাবছে, না জানাই উত্তম। কিছু কিছু কথা অবক্ত থাকাটাই ভালো। রাতের দিকে আবেগের জ্বর আরও বেড়ে গেল। এতক্ষণ শুধু পিউ কান্না করলো, এখন রোদেলাও কাঁদছে। ওদিকে তার শাশুড়ির অবস্থা খুবই খারাপ। রোদেলার পাগল পাগল অবস্থা। ইভানার বাসাতেও পৌঁছাতে সকাল হবে। রোদেলা আবেগের পাশে বসে আছে। আবেগ জ্বরের ঘরে কিছু একটা বিড়বিড় করে বলছে, যা রোদেলা শুনতে পাচ্ছে না। সে আবেগের মুখের কাছে এগিয়ে এসে বলে, আবেগ, তোমার কি খুব কষ্ট হচ্ছে? আবেগ অস্পষ্ট স্বরে বলে, না। রোদেলার আবেগের মাথায় হাত লাগলো। আবেগ চোখ তুলে রোদেলার দিকে তাকিয়ে আস্তে করে বলে ওঠে, আমি যদি মারা যাই, মাঝে মাঝে তুমি সমুদ্রের খোঁজ নিও। আমি আর তুমি ছাড়া সমুদ্রের আর কেউ নেই। রোদেলার চোখটা ভরে উঠল। আবেগের কথা শুনে তার বুকটা স্যাঁত করে ওঠে। সে থ হয়ে যায়। আবেগ হুট করে মারা যাওয়ার কথা কেন বলছে? এমন অলক্ষণের কথা কেন মুখে আনছে সে? তখনই আবারও প্রচণ্ড জোরে কাশতে লাগলো। কাশতে কাশতে তার মনে হচ্ছে নাড়িভুড়ি সব ছিঁড়ে ছুঁড়ে বেরিয়ে আসবে। আবেগের নাকে কেমন যেন একটা গন্ধ এসে লাগলো, ফিনাইলের গন্ধ। না তো, ফিনাইলের গন্ধ তো এমন না। সারাটা জীবন তো হাসপাতালেই কাটালো, কই এমন গন্ধ তো সে আগে কখনোই পায়নি। নাকি এটা মৃত্যুর গন্ধ? মারা যাওয়ার আগে নাকি ব্যক্তিরা মৃত্যুর গন্ধ পায়, আগেই বুঝে যায় সে মারা যাবে। কাশতে কাশতে আবেগের মুখ দিয়ে রক্ত বের হতে লাগে। এই দৃশ্য দেখে রোদেলা চিৎকার করে ওঠে। সঙ্গে সঙ্গে সমুদ্র ছুটে আসে এবং বাবাকে এভাবে নিস্তেজ অবস্থায় দেখে দ্রুত ডাক্তার ডেকে নিয়ে আসে। ডাক্তার এসে আবেগকে কড়া একটা ঘুমের ওষুধ দিয়ে যায়, যার দরুন আবেগ বিছানায় মরার মতো ঘুমাতে লাগলো।
রোদেলার কাছে রাতটা কাল রাতের চেয়ে ভয়াবহ। কেন যে রাতটা পার হচ্ছে না। আবেগ গভীর ঘুমে এমন সময় খবর আসলো জাবেদা খাতুন নাকি তার পরিবারের সদস্যদের সাথে দেখা করতে চাচ্ছে। তার জ্ঞান ফিরেছে, তাকে কেবিনে রাখা হয়েছে। তখন প্রায় শেষ রাত। রোদেলার প্রিয়কে নিয়ে সমুদ্র আর শ্রাবণ কেবিনে ঢুকলো। রোদেলা যখন কেবিনে পা রাখে তখন জাবেদা খাতুন বেডে শুয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। জাবেদা খাতুনের জ্ঞান এসেছে। সে রোদেলাকে দেখে খানিকটা বরকে গেল, আরও চমকে গেল রোদেলার পিছনে থাকা মেয়েটাকে দেখে। জাবেদা খাতুনের মনে হলো সে কিশোরী বয়সে নিজেকে দেখছে, একদম তার মতো দেখতে মেয়েটা। জাবেদা খাতুনের চোখ পানিতে ভরে উঠল। আজকে যখন ডাক্তারকে সে বলল তার পরিবারের সাথে দেখা করতে চান, সবার আগে রোদেলাই আসলো। এটা কি সেই রোদেলা যাকে সে বাজারে মেয়ে বলে গালি দিয়েছিল? এটা কি সেই রোদেলা যার চরিত্রতে অপবাদ দিতে সে পিছপা হয়নি? যদি সেই রোদেলাই হয়ে থাকে তাহলে কাঁদছে কেন মেয়েটা? রোদেলা তো হাসাই উচিত। তিনি হাতের ইশারা রোদেলা আর পিওকে আসতে বলল। এদিকে সমুদ্র বেরিয়ে গেল। ডাক্তারের সাথে কথা বলতে চাচ্ছে সে। আইসিইউ থেকে কেন বের করলো? রোদেলা জাবেদা খাতুনের পাশে গিয়ে বসলো। জাবেদা খাতুন রোদেলার হাত চেপে ধরে বলে, রোদেলা, আমাকে ক্ষমা করে দিস রে মা। অনেক জ্বালাইছে তোকে, অনেক কষ্ট দিছি, জীবনটা নরক করে দিছি তোর। তোর ছেলেকে তোর বিরুদ্ধে নিয়ে গেছি, মাফ করে দে আমাকে। আমি তো মরে যাচ্ছি রে। তোর ক্ষমা না পাইলে আমাকে কবরে সাপে কামড়াবে। রোদেলা কাঁদতে কাঁদতেই বলে, প্লিজ মা, চুপ করুন। আপনার কিছুই হবে না। আপনি সুস্থ হয়ে বাড়ি যাবেন। বাড়ি গিয়া তোকে জ্বালাইতে পারবো না। আমার আয়ু শেষ, আমার জীবনের বাতি নিভে গেছে। সমুদ্রকে ডাক, ওকে তোর নামে অনেক আজে বাজে কথা বলছি, শেষ সময়ে ক্ষমা চাই আমি ওর কাছে, সব সত্য বলে যাই। রোদেলা বলে ওঠে, কোনো দরকার নেই মা, ও আপনাকে অনেক সম্মান করে। আমি চাই আজীবন সমুদ্র আপনাকে এভাবেই যেন সম্মানের দৃষ্টিতে দেখে। আমি ক্ষমা করে দিয়েছি আপনাকে। জাবেদা খাতুন প্রিয় দিকে তাকিয়ে বলে, আমার নাতিনটা তো খুবই মিষ্টি দেখতে। তোকে দেখে মরণের আফসোস কমে গেল। তোকে দেখে চোখটা শান্তি পাইল। শ্রাবণ নানির কাছে এসে দাঁড়ালো। জাবেদা খাতুন হালকা গলায় বলে, শ্রাবণ রে, ভালো থাকিস। আমার মেয়েটাকে শেষবার দেখালি না আমাকে। রোদেলার খুবই কান্না পাচ্ছে। মেয়েটাকে শেষবার দেখলে কলিজাটা ঠান্ডা হতো। মৃত্যু এমন একটা জিনিস যা চোখে পানি আনবেই। কেন যে মানুষ অমর না, তাহলে এই কষ্টটা আর পেতে হতো না। জাবেদা খাতুন আর কোনো কথা বললেন না, আজীবনের জন্যই চুপ হয়ে গেলেন। রোদেলা হু হু করে কেঁদে দিল। মাকে জড়িয়ে ধরে প্রিয়ও কাঁদছে। অন্যদিকে আবেগ প্রচণ্ড জ্বরে আচ্ছন্ন। আমাদের সাথে যা হবে তার কোনোটাই আমাদের নিয়ন্ত্রণে নেই। তারপরও কিসের এত অহংকার আমাদের? হাসপাতালের কেবিন নাম্বার 204-এর পরিবেশটা থমথমে। চারপাশে পিনপতন নীরবতা, যাকে বলে পেন ডাউন সাইলেন্ট। শ্রাবণ নিজেও স্তব্ধ হয়ে গেছে। মাত্র যে ব্যক্তিটা তার সঙ্গে কথা বলল সে 1 মিনিটের ব্যবধানে কিভাবে না ফেরার দেশে চলে যায়। এর আগে এত কাছের কাউকে এভাবে মারা যেতে দেখেনি শ্রাবণ। নানা যখন মারা যায় তখন সে ছোট ছিল, বুঝ খুব কমই ছিল, কিন্তু নানির মৃত্যুতে সে শোকাহত বাকরুদ্ধ। শ্রাবণের চোখ বেয়ে পানি পড়তে লাগলো। শ্রাবণের মা ইভানা ইতিমধ্যে চলে এসেছে। শ্রাবণ বুঝে পাচ্ছে না মা এত শান্ত কিভাবে আছে। মা চুপচাপ মাথা নিচু করে বসে আছে, চোখ দিয়ে পানি পড়ছে আর থেকে থেকে কেঁপে উঠছে। শ্রাবণের মায়ের পাশে বসে আছে শ্রাবণের মামি তথা রোদেলা। নানিকে অবশ্য এখন আর বেডে রাখা নেই, তাকে সরিয়ে অন্য জায়গায় রাখা হয়েছে। ওখান থেকে ডিরেক্ট গাড়িতে তুলে বাসায় নেওয়া হবে। তারপর জানাজা দাফন সম্পূর্ণ হবে নানার কবরের পাশে। শ্রাবণের বুকটা হাহাকার করছে, কেমন যেন লাগছে তার, সব গোলমাল লাগছে। মৃত্যু সহ্য করতে পারে না শ্রাবণ, ভয় লাগে, গা সমসম করে তার। শ্রাবণ তার মায়ের পাশে বসতে রোদেলা উঠে দাঁড়ালো। শ্রাবণ মাকে ঝাপটে ধরল। সঙ্গে সঙ্গে ইভানার সাফা কান্নার শব্দ পাওয়া গেল। রোদেলা সোজা আবেগের কাছে গেল। সকাল হয়ে গেছে, আবেগ সবে ঘুম থেকে উঠেছে। সমুদ্র বাবার পাশে বসে আছে। রোদেলা রুমে ঢুকতে আবেগ হালকা গলায় বলে, মা কেমন আছে এখন? রোদেলার বুকটা হু হু করে ওঠে। কিভাবে সে আবেগকে বলবে তার মা আর বেঁচে নেই? আবেগ তো সহ্য করতে পারবে না। রোদেলা আবেগের পাশে বসে বলে, তোমার এখন কেমন লাগছে? এই তো আলহামদুলিল্লাহ ভালো। সমুদ্র বলে উঠে, জ্বর নেই, বাবার প্রেশারের ওষুধ দিয়েছি, খেয়ে নাও। প্রেশারের ওষুধ আমি রাতে খাই। রোদেলা পানির বোতল এগিয়ে দিয়ে বলে, একদিন আগে খেলে কিছুই হবে না, খাও ওষুধটা। আবেগ ওষুধ খাওয়ার পরে নিস্তেজ গলায় বলে, মায়ের কি কিছু হয়েছে রোদেলা? আমাকে বলে দাও, আমি সহ্য করতে পারবো, মানসিকভাবে প্রস্তুত আছি আমি। এবার আর রোদেলা পারল না, হাউমাউ করে কেঁদে দিল। রোদেলাকে দেখে আবেগ ভড়কে গেল। পরবর্তীতে সে বুঝে যায় খারাপ কিছুই হয়েছে।
আবেগে চোখ দিয়ে পানি পড়ছে। সমুদ্র আর থাকলো না, বাবাকে একা রেখে চলে আসলো। কান্নাকাটি তার একদমই পছন্দ না, সেটা যদি আপনজন হয় তবে সহ্য হয় না। আবেগ রোদেলাকে জড়িয়ে ধরে কেঁদে দিল এবং বিলাপ পেড়ে বলল, আম্মা কি সত্যি আর নেই? রোদেলা কোনো উত্তর দিতে পারছে না। কি বলবে সে? নির্বাক হয়ে রইল রোদেলা। আবেগ আবার কিছুটা শব্দ করে কেঁদে দিল। পুরুষ মানুষ যদিও খুবই কম কাঁদে, কিন্তু মায়ের মৃত্যু যে কাঁদে না সে মানুষই না। রোদেলা আবেগকে শক্ত করে ধরে বলে, শক্ত হও, তুমি এভাবে ভিতর থেকে ভেঙে পড়লে বাচ্চাদেরকে কে সামলাবে? ইভানাকে কে দেখবে? বলো, শান্ত হও তুমি। আবেগ চুপ হয়ে গেল। সব কিছু ঘোলাটে লাগছে, নাকি তার চোখ দুটো অশ্রুতে সিক্ত হয়ে গোলাময় হয়ে গেছে? আবেগ কিছুক্ষণ নিঃসুপ থেকে রোদেলা থেকে সরে এসে দাঁড়ালো। রোদেলারও চোখ ভেজা। সে চুপচাপ দাঁড়িয়ে থেকে কেবিন ছেড়ে বের হলো। রুমের বাহিরেই সমুদ্র দাঁড়িয়েছিল। আবেগ বের হতে সমুদ্র তাকে নিয়ে ইভানা পুকুর কাছে গেল। দুই ভাই বোন একে অপরের দিকে নিষ্পলকভাবে চুপচাপ শান্ত ভঙ্গিতে তাকিয়ে রইল। বাদ জুম্মায় জাবেদা খাতুনের দাফন সম্পন্ন হয় আজিমপুর কবরস্থানে। আজকে শুক্রবার ছিল, সেটা মাথায় ছিল না সমুদ্রের। মসজিদের খুতবা শুনি সে বুঝছে আজকে শুক্রবার। দুপুরের পর বাসায় বেরা হলো। আবেগ রুমে গিয়ে বসে পড়ল। অস্থির অস্থির লাগছে তার। মায়ের গায়ের গন্ধ এখনো বাসা থেকে যায়নি, অথচ সে নেই। প্রিয় শ্রাবণের সাথেই বসে আছে। তারা টুকটাক কথা বলছে। প্রিয়র মনটা ভীষণ খারাপ। সমুদ্র খাবার কিনতে বাহিরে গেছে। মৃত্যু যে বাড়িতে আসে সে বাড়িতে সচরাচর ৩-৪ দিন রান্নাবান্না হয় না। ফুফো ফুফি তো দূর থেকেই এসেছে। কালকে রাত থেকে তারাও কিছু খায়নি। তার নিজেরই অনেক ক্ষুধা লেগেছে, তাই খাবার আনতে গিয়েছে সমুদ্র। বাবাকে ঘুমের ওষুধ দিতে হবে, তা না হলে আজকে রাতে তার আর ঘুম হবে না। খাবার কিনে বাসায় আসতে সমুদ্র দেখলো সমুদ্রের নানা নানিও এসেছেন। তাদের দেখে হালকা হাসি দিল সমুদ্র, তারপর পাশ কাটিয়ে চলে গেল। রোদেলা ডাইনিং রুমে বসেছিল। বাসাটা চোখ বুলিয়ে দেখছে সে। আজও আগের মতোই আছে, কোনো পরিবর্তন নেই, কিংবা আছে কিঞ্চিত যা চোখে পড়ছে না। কতদিন পর বাসাটায় পা রেখেছে সে। কত স্মৃতি এসে মাথায় ঘুরপাক খাচ্ছে। সন্ধ্যার পর পর আবেগ রুম ছেড়ে বের হলো। রোদেলার সঙ্গে সঙ্গে 1 কাপ চা বানিয়ে আনলো। আবেগ কিছু না বলে ড্রয়িং রুমে বসে পড়ে, চা হাতে নিয়ে। গরম চা মুখে দিতে সে বুঝে গেল এটা রোদেলার বানানো চা, স্বাদের কোনো হেরফের নেই। আবেগ বেশ কিছুটা সময় নিয়ে চাটা খেলো। তারপর হেঁটে হেঁটে রোদেলার কাছে গিয়ে কিছুটা যন্ত্রের মতো করে বলে, তুমি আর প্রিয় তাহলে বাড়ি ফিরে যাও। রোদেলা আবেগের কাছ থেকে এমন কিছু শোনার আশা করেনি। প্রতি উত্তরে সে থম মেরে দাঁড়িয়ে রইল রোদেলা। আবেগ আর কিছুই বলল না। সম্ভবত তার মুখের বাঘ ফুরিয়ে গেছে। হাঁটা দৌড়ল আবার নিজের রুমের দিকে। আবেগ জানে না কি করা উত্তম হবে, কিন্তু পুনরায় সব কি আদৌ ঠিক হবে কে জানে। আপাতত এসব নিয়ে ভাবতে চাচ্ছে না সে। রোদেলা ডাইনিং রুমেই ছিল, খাবার গুছাচ্ছিল, কিন্তু আবেগের কথা শুনে সব কাজ ফেলে শটাং হয়ে দাঁড়িয়ে থাকে। আবেগ তাকে চলে যেতে বলেছে। রোদেলা এক মুহূর্তের জন্য ভুলেই গিয়েছিল এই সংসারটা তার না, এ বাসাটাও তার না, আর আবেগও হয়তো আর তার নেই। রোদেলা চাপা বেদনাময় শ্বাস ফেলল। সে হাত গুটিয়ে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে চোখের পানি পেলে দ্রুত পিওর কাছে গেল। এর মধ্যে রোদেলা অনেকবার সমুদ্রকে খুঁজল। ছেলেটা কোথায় যে থাকে, কাজের সময় খুঁজেই পাওয়া যায় না। এমন কথা মনে মনে কয়েকবার বলে রোদেলা সমুদ্রের ফোনে কল দিল। পিওর কাছ থেকে সমুদ্রের নাম্বার নিয়ে রেখেছে রোদেলা, কিন্তু সমুদ্র ফোনটা ধরে না। রোদেলা কিছুক্ষণ অপেক্ষা করলো। ছেলে তাকে এমনিতেই দেখতে পারে না, কথাও বলে না। একজন মায়ের কাছে এর চেয়ে বড় কষ্ট আর কি হতে পারে। রোদেলা মনে মনে নিজেকে সান্ত্বনা দিল যে তাকে শক্ত হতে হবে। সে চায় বাহ্যিক কারো সাহায্য ছাড়াই যেন সমুদ্র তাকে ক্ষমা করে দেয়। সমুদ্র যেন নিজ থেকে মন থেকে তাদের মাঝে দূরত্ব গুছিয়ে দেয়। এজন্য আপাতত সে চলে যাচ্ছে আবেগের কথায়। এখানে থাকার অধিকারটা তার নেই, কিংবা সে নিজে অধিকারটা বেচতে পেলে চলে গিয়েছিল। কিছুক্ষণের মধ্যে পিহু সহ রোদেলা তার বাবা মাকে নিয়ে প্রস্থান করে। সমুদ্র জানতো না রোদেলা চলে গেছে। সে নামাজ পড়ার জন্য মসজিদে গিয়েছিল। বাসায় ফিরে মনে মনে মাকে খুঁজছিল, কিন্তু ঘরের কোথাও খুঁজে না পেল মাকে, আর না পেল পিউকে। তখনই বুঝে গেল মা হয়তোবা চলে গেছে। এবার আর ধাক্কা বা কষ্ট কিছুই লাগলো না তার, বরং মা যখন এখানে এসেছিল তাতেই সে অবাক হয়েছে। সমুদ্র শ্রাবণের কাছে গিয়ে বসলো। শ্রাবণ বারবার উসখুস করছে। সমুদ্রকে নানির বলা কথাগুলো বলে দিতে চায় সে, কিন্তু ঘটনা কি সে জানে না। নানি সমুদ্রকে কী জন্য মামির বিরুদ্ধে নিয়ে গেছে তাও সে জানে না। শ্রাবণ আস্তে করে বলে, মামির সম্পর্কে একটা কথা বলি। সমুদ্র থমথমে গলায় বলে, না, ওনার সম্পর্কে কিছু শুনতে চাই না। ওকে ওকে, চিল। শ্রাবণ আর কিছু বলল না। এ ব্যাপারে পিউর সাথে আলাপ করতে হবে, তারপর সমুদ্র ভাইয়াকে সে জানাবে।
ঘটনা কি তাও খুঁজে বের করতে হবে। মামিকে জিজ্ঞেস করবে কি একবার? থাক, এখন পরিস্থিতি অনুকূলে, পরে অন্য কোনো দিন করবে। এভাবে দেখতে দেখতে 10 দিন কেটে গেল। জাবেদা খাতুনের মৃত্যুর শোক কাটিয়ে উঠেছে সবাই। আবেগও নিজেকে শক্ত করে নিয়েছে। মন দুর্বল করে লাভ কি, তার চেয়ে শক্ত থাকাই ভালো। 3 দিন ধরে সে অফিসে যাচ্ছে। এই কয়েকদিনে একবারও তার শরীর খারাপ হয়নি আর। আজকেও আবেগ অফিস থেকে বেরিয়ে গেল। ইভানা এখনও ঢাকাতেই আছে ভাইয়ের সাথে। সমুদ্র আর শ্রাবণ রেডি হয়েছে। উদ্দেশ্য হলো প্রিয়র হাতের রান্না খেতে নানি বাড়ি যাচ্ছে। সমুদ্রে যাওয়ার একদমই ইচ্ছে নেই, কিন্তু প্রিয় জেদের বসে হার মানতে হলো। প্রিয় সাপ বলে দিয়েছে তার 2 ভাই না আসলে নাকি সে খাবারই মুখে নিবে না। এসব সমুদ্রের কাছে ন্যাকামই লাগে, ঢং মনে হয়। কিন্তু যখনই আলিয়া নূরজাহান ফোন দিয়ে বলল আসলেই প্রিয় না খেয়ে আসে, তখনই বাধ্য হয়ে সমুদ্র যাওয়ার জন্য রেডি হলো। শ্রাবণ আর সমুদ্র 8 ঘন্টার মাঝেই পৌঁছে গেল। গেট প্রিয় খুলল। সে খুব সুন্দর করে সেজেগুজে বসে আছে। লাল রঙের সালোয়ার কামিজ পরেছে। শ্রাবণ তাকে দেখিয়ে বলল, তোর কি বিয়ে লাগছে রে? প্রিয় লাজুক হেসে বলে, কি যে বলো না, বিয়ে কেন হবে? আমার বড় ভাইয়াই তো বিয়ে করেনি, আমি কেমনে করি? সমুদ্র শুকনো কেসে বলে, খাবার সাজাও তো। এসব কথা বাদ দিয়ে প্রিয় মুচকি হাসলো। তারপর ডাইনিং রুমে গেল তারা। সেখানে আলিয়া মুখ ভার করে বসে আছে। দেখে বোঝা যাচ্ছে কিছুক্ষণ আগে সে কেঁদেছে। আলিয়াকে দেখা মাত্রই শ্রাবণের বুকটা মোচড় দিয়ে ওঠে। সমুদ্র ব্রুকুসকে বলে, কি হয়েছে আলিয়া নূরজাহান? আলিয়া গোমরা মুখেই বলে, কিচ্ছু না। প্রিয় পোলাও বাড়তে বাড়তে বলে, মিথ্যে কেন বলছো? সত্য কথা বলো। শ্রাবণ প্রশ্ন করে, কেমন সত্য? প্রিয় বলে ওঠে, ওদের ক্লিনিক থেকে ক্যাম্পে যাচ্ছে আজকে রাতে, নেত্রকোনার কোনো একটা গ্রামে। এর উপর গ্রেডও আছে, মার্কসও আছে, বাট মামি যেতে দিচ্ছে না। এটাতে অ্যাটেন্ড না করলে ওর একটু প্রবলেম হবে। সমুদ্র বলল, কেন যেতে দিচ্ছে না? আলিয়া বলে, মা একটু স্ট্রিক্ট, কোথাও একা ছাড়তে চায় না আমাদেরকে, এজন্যই যেতে দিবে না। বাবা বলেছে সমস্যা নেই, কিন্তু আম্মু অনেক চিল্লাচিল্লি করছে বাসায়। সমুদ্রের হুট করে আয়ুর কথা মনে পড়ে যায়। আয়ু কি এই 10 দিন এভাবে ঘরবন্দি করে কাটিয়েছে? সমুদ্র দ্রুত উঠে বলে, আমি নিয়ে গেলে যেতে দিবে? শ্রাবণ হতভম্ব হয়ে তাকালো। সমুদ্র হালকা আওয়াজে বলে, বেচারি কান্না করছে, মায়া লাগছে আমার, তুইও চল, তোরও তো ঘোরাঘুরির ব্যারাম আছে। শ্রাবণ প্রিয়র দিকে তাকালো এবং বলল, হে বিদেশি কিট, তুমিও চলো, এক্সপ্লোর দি সোনার বাংলা। প্রিয় উত্তেজিত হতে গেল। সমুদ্র মুচকি হাসলো, কাজ হয়ে গেছে, বাকিটা প্রিয়ও ভালো বুঝবে। সমুদ্র আয়েশ করে বলে, গেলে সবাই যাব, মানে সব কাজিন আর কি, একজনও বাদ গেলে আয়াম আউট। আলিয়ার মুখ ফ্যাকাশে হয়ে গেল পুনরায়। আপা কোনো দিনও এত দূরে যাবে না, পৃথিবী ধ্বংস হয়ে গেলেও সে যাবে না। নিস্তব্ধ সন্ধ্যা। বাহিরে মৃদু আওয়াজে আজান হচ্ছে। আয়না চুপচাপ বসে আছে। আগে দাদি প্রায় বলতো আজান দিলে নাকি মাথায় কাপড় দিতে হয়। এখনকার যুগে অবশ্য এই কথার প্রচলন নেই বললেই চলে। কিন্তু আয়না উঠে গিয়ে ওড়না হাতে নিয়ে মাথায় দিল। সুতির ওড়না হওয়ায় মাথায় সুন্দর মতো সেট হয়ে গেল। আয়না নিজেকে পরখ করে আয়না দেখতে লাগলো। তারপর চোখ নামিয়ে নিয়ে একটা চাদর বের করে আয়নাটায় ঝুলিয়ে দিল। নিজেকে তার দেখতে একদমই ভালো লাগে না, অসহ্য লাগে। তখনই দরজায় টোকা পড়ল। সে খানিকটা চমকে যায়। তার রুমে নামাজের ওয়াক্তে কে আসতে পারে? আয়না গেট খুলল না। আবারও গেট নক করার আওয়াজ ভেসে আসছে। সেই সাথে মিষ্টি গলায় কেউ তাকে আপা বলে ডাকছে। এটা তো আলিয়ার আওয়াজ না, তাহলে কে তাকে আপা বলে ডাকতে পারে? আয়না কৌতূহলবশত গেট খুলতেই দেখলো একটা ছোট্ট খাট্ট সাইজের পুতুল তার সামনে দাঁড়িয়ে আছে। মানে জলজন্ত মানুষ পুতুল। কারণ এত সুন্দর দেখতে কি কোনো মেয়ে হয় নাকি? আয়না মুগ্ধ হয়ে মেয়েটাকে দেখে যেতে লাগলো। প্রিয় আয়নাকে দেখে কিছুটা বিচলিত হলো। মনে হচ্ছে আয়না খুবই উদাস। কি হয়েছে বড় আপার? মা শিখিয়ে দিয়েছে আয়নাকে বড় আপা আর আলিয়াকে ছোট আপা বলতে। প্রিয় মুচকি হেসে বলে, বড় আপা? প্রিয়র মুখে বড় আপা ডাক শুনে আয়নার কেমন যেন অদ্ভুত লাগে। এই বাচ্চা বাচ্চা মেয়েটার জন্য তার মায়া কাজ করছে। প্রিয় হাত নাড়িয়ে নাড়িয়ে আয়নাকে নেত্রকোনা যাওয়ার প্রস্তাব দিল। আয়না প্রিয়র কথা শোনা মাত্রই না করে দেয়। ঠিক সেই সময় সমুদ্রের ঘরে আয়না প্রবেশ করে। রুমটা থেকে গুমোট একটা গন্ধ আসছে। ব্যবসা গরম লাগতে লাগলো সমুদ্রর। সে দ্রুত বারান্দা দরজা খুলে দিল। আয়না বাধা দিতে গিয়েও দিচ্ছে না। যেহেতু সন্ধ্যা, তাই আর জানালা খুলল না সমুদ্র। তবে বারান্দার দরজা খুলতে জড়ো হাওয়া আসতে লাগলো। সেই বাতাসের জোরে আয়নার মাথার কাপড় পড়ে যায় এবং চুলগুলোও হালকা দুলতে লাগলো। সমুদ্র দ্রুত আয়নার দিক থেকে চোখ ফিরিয়ে নেয়। ভর সন্ধ্যায় কোনো সুন্দরী মেয়ের দিকে তাকানো যায় না, নিষেধাজ্ঞা আছে। আয়না উসকুস করতে লাগলো। সমুদ্র বলে ওঠে, আমরা সবাই ঘুরতে যাচ্ছি, তোমার যেতে সমস্যা কোথায়? আয়না কোনো উত্তর দিল না। সমুদ্রের এটা একদমই পছন্দ হয়নি। কেউ প্রশ্ন করলে উত্তর না দিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকা তার খুবই অসহ্য লাগে।
প্রিয় সমুদ্রের সঙ্গে তাল মিলাতে লাগলো। আয়না প্রিয়র দিকে তাকালো। সমুদ্র বলে ওঠে, বাই এনি চান্স তুমি কি ভাবছ তোমাকে ওখানে নিয়ে গিয়ে পাচার করে দিব? আয়না চোখ বড় বড় করে সমুদ্রের দিকে তাকায়। সমুদ্র সে ছাউনি দেখে বিড়বিড় করে বলে, এভাবে তাকাবে নায়ু, প্রেমে পড়ে যাব তো। সমুদ্র আর কিছু বলবে তার আগে মেঘ রুমে আসলো। আয়না বাবাকে আসতে দেখে বাবার কাছে চলে যায়। মেঘ মেয়ের কাছে দাঁড়িয়ে বলল, মামুনি তুমি কি যেতে চাও না? আয়না কোনো উত্তর দিল না। মেঘ বলল, যাও ওদের সাথে ঘুরে আসো, ভালো লাগবে, সবাই যাচ্ছে। আলিয়া যাওয়া দরকার, না গেলে অসুবিধা হবে। সমুদ্র ওকে নিয়ে যাবে, তোমরাও যাও, সবাই একসাথে গেলে আর কোনো চিন্তা থাকবে না। আয়না বাবার দিকে তাকালো। মেঘ তাকে আশ্বস্ত দিয়ে বলে, যাও মা, কিছু হবে না, ওরা তো আছেই সাথে। আয়না মাথা ঝাঁকালো। বাবার বিরুদ্ধে সে কখনোই কিছু বলে না। মেঘ আয়নার সম্মতি পেয়ে আলিয়াকে ডেকে বলে, আয়নার কয়েকটা জামা গুছিয়ে দাও, সঙ্গে প্রয়োজনীয় সব জিনিসপত্র। আলিয়া খুশি হয়ে গেল এবং বোনের ব্যাগ গোছাতে ব্যস্ত হয়ে পড়ে। সমুদ্র মনে মনে অনেক খুশি। আয়নাকে আবার সরাসরি প্রশ্ন করতে পারবে যে এমন বিহেভিয়ার কেন করেও। মেঘ সমুদ্রের কাছে গিয়ে বলে, সমুদ্র বাবা, ওদের দুই বোনকে একটু দেখে রেখো। সমুদ্র হেসে বলে, অবশ্যই। মেঘ কিছুটা ইতস্ত হয়ে বলে, আয়না তো জার্নি করতে চায় না, ওর বমির সমস্যা হয়। তোমরা সবাই যাচ্ছ, এজন্য ওকে যেতে বলছি। গুড়ি গুড়ি করলে ওর ভালো লাগবে, কোনো সমস্যা নেই, আমি ওর সাথে থাকবো। ঠিক আছে। রাত 9টার আগে সবাই রেডি হয়ে নিল। রাতে হালকা কিছু জোর করেই খেলো সবাই। সবার মধ্যে চাপা উত্তেজনা কাজ করছে। এবার শুধু প্রিয় না, বরং সবাই কম বেশি উত্তেজিত। আয়নাকে খানিকটা খুশি লাগছে। আয়নার চেহারাটা কিছুটা আয়নার মতোই সব কিছুই প্রতিফলিত হয়। 9টার পরপর সবাই বাস কাউন্টারের উদ্দেশ্যে রওনা হলো। বিআরটিসি বাসে করে যাবে তারা। গুগল ম্যাপে শো করছে ঢাকা টু নেত্রকোনা 150 কিলোমিটার। ঢাকা থেকে যেতে প্রায় 4 ঘন্টা 34 মিনিট সময় লাগবে, জ্যাম না থাকলেই হলো। বাস স্ট্যান্ডে যেতে বেশিক্ষণ লাগেনি। বাসে যে যার সিটে বসলো। সমুদ্র ইচ্ছে করে আয়নাকে নিয়ে বসলো। সমুদ্রের পিছনের সিটে আলিয়ার প্রিয়। আলিয়ার পাশ বরাবরই শ্রাবণ একা বসলো। শ্রাবণের সাথে এক বৃদ্ধ লোক বসেছে। ওনাকে জানালার পাশে বসতে দেওয়া হয়েছে। এদিকে প্রিয় জানালার দিকে বসায় আলিয়া শ্রাবণ মাত্র 1 হাত দূরত্ব নিয়ে বসে আছে। শ্রাবণ 2 মিনিট পর পর আলিয়ার দিকে তাকাচ্ছে। আলিয়া তার দিব্যি টের পাচ্ছে জন্য বিরক্ত বেশ। শ্রাবণ ফোন বর করে দেখে আলিয়া তাকে আনব্লক করে দিয়েছে। কখন দিল? শ্রাবণ তো টের পায়নি কেন? শ্রাবণ দ্রুত মেসেজ পাঠালো। আলিয়ার ফোনে শব্দ করে ওঠে। আলিয়া ফোন হাতে নিয়ে দেখে শ্রাবণ শিকদার সেন্ট ইউ এ মেসেজ। আলিয়া স্মিত হাসলো। 10 দিন আগে সে শ্রাবণকে আনব্লক করে দিয়েছে। আর এই 10 দিন ধরে সে শ্রাবণের মেসেজের অপেক্ষাই ছিল। যদিও বা এক্সের মেসেজের অপেক্ষায় থাকাটা হাস্যকর, তারপরেও। আলিয়া মেসেজ ওপেন করার সঙ্গে সঙ্গে শ্রাবণের মেসেজে বেশি উঠল, হাই লেখা। আলিয়া সিন করে দিল। 10 মিনিটেও রিপ্লাই না পাওয়ায় শ্রাবণ ক্ষিপ্ত হলো। সে আলিয়ার নিকনেম দিল ছলনাময়ী নারী। এদিকে প্রিয় উকিঝুঁকি দিয়ে বাহিরে দেখছে, কিন্তু রাত হওয়ায় কোনো দৃশ্যই বেচারি দেখতে পাচ্ছে না। প্রিয় চিপস হাতে নিয়ে খেতে লাগলো। আলিয়াকেও দিল, কিন্তু আলিয়া খাবে না। ওদিক থেকে শ্রাবণ জোর গলায় বলল, আমি চিপস খাবো। প্রিয় আলিয়ার হাতে চিপস দিয়ে বলে, শ্রাবণ কেন পাস করে দিতে। আলিয়া নাচ হাতে চিপস শ্রাবণকে দিল। শ্রাবণ চিপস হাতে নেওয়ার টাইমে আলিয়ার হাতে সিমটি কাটলো। আলিয়া হালকা চেঁচিয়ে উঠে শ্রাবণের দিকে তাকালো। শ্রাবণ শয়তানি হাসি হাসে। আলিয়ার গা জ্বালা দিয়ে উঠল। এদিকে আয়না চুপচাপে বসেছিল। হুট করে তার গা কেমন গলিয়ে আসতে লাগে। নিশ্চয়ই তার বমি হবে। বাসে ট্রাভেল করতে পারে না সে, তার সমস্যা হয়। বমি বমি লাগছে তার। আয়না সমুদ্রের দিকে তাকালো। সমুদ্র চোখ বুজে এয়ারফোনে গান শুনছে। আয়না নড়ে চড়ে বসলো। বমি হয়ে যাবে যাবে ভাব। সে সমুদ্রের হাতে টোকা দিল। সমুদ্র হাতে আয়নার স্পর্শ পেয়ে চোখ খুলে দেখে আয়না মুখে হাত দিয়ে বসে আছে এবং অসহায় চোখে তার দিকে তাকিয়ে আছে। সমুদ্র দ্রুত পলিথিন বের করে আয়নার হাতে দিল। আয়না হড়বড় করে বমি করে দেয়। সমুদ্র আয়নার মাথা চেপে ধরল। রাতে যা খেয়েছে যেন সবই বের হয়ে গেল। বমি করায় ক্লান্ত লাগলো আয়নার। সে সিটে হেলান দিল। সমুদ্র কি যেন করছে তা দেখার চেষ্টা করছে। আয়না কিন্তু দেখতে পাচ্ছে না সে। সমুদ্র লেবুর টুকরো আয়নার হাতে দিয়ে বলে, লেবুর রস খাও, তাহলে ভালো লাগবে। পানি দিব? পানি খাবে? হুম। সমুদ্র পানি এগিয়ে দিল। পানি খেয়ে আয়না লেবুর রস খেলো। সত্যি সত্যি তার ভালো লাগছে এখন। আয়না সমুদ্রের দিকে তাকায়। সমুদ্র আয়নার দিকে তাকিয়েছিল। আয়নাকে দেখে মুচকি হেসে বলে, ঠান্ডা লাগছে না? হুম। মিথ্যে কথা, তাড়াতাড়ি গায়ে চাদর দাও। আয়না অপলক নয়নে তাকিয়ে থাকলো তার দিকে। সমুদ্র বলল, কি হলো, চাদর সাথে নেই? আয়না উত্তর দিল না। সমুদ্র ব্যাগ থেকে একটা চাদর বের করে নিজের গায়ে জড়িয়ে নিয়ে আয়নার গায়েও দিয়ে দিল। চাদরটা বেশ বড় ছিল।
দুজনেই সুন্দর মতো হয়ে গেছে। সমুদ্র নিজের কানে ইয়ারফোন গুঁজে মৃদু আওয়াজে গুনগুন করে গাইতে লাগলো। আয়নার কাছে সবকিছু যেন বিস্ময়কর লাগছে। সমুদ্রের দিকে তাকিয়ে সে হেলান দিয়ে বসে আছে। তার খুবই ঘুম পাচ্ছে, চোখও লেগে আসছে। তারপরও বহু কষ্টে চোখ খুলে রেখে আলো অন্ধকারে সমুদ্রকে দেখে যাচ্ছে। সমুদ্রের গাওয়া গান তার মনে শিহরণ জেগিয়ে তুলছে। সমুদ্রের গান তাকে টানছে, আকর্ষণও করছে, ঠিক সেইভাবে যেভাবে উত্তর মেরু দক্ষিণ মেরুকে আকর্ষণ করে। আয়না আস্তে আস্তে ঘুমিয়ে গেল। সমুদ্র আর চোখে আয়নাকে পরখ করে দেখে রাখছিল। সমুদ্র ঘুমিয়ে পড়তে বু- আহ, সমুদ্র বুঝে যায়, কিন্তু কিছুক্ষণ আগেই ঘুমের মধ্যেই সমুদ্রের কাঁধে মাথা রাখে আয়না। সমুদ্র মুচকি হাসে এবং আয়নার দিকে তাকিয়ে থাকে। মেয়েটার মুখটা অনেক বেশি মায়াবী। মনে হয় আয়ুর মুখ থেকে কিছু মায়া ধার নেওয়া গেলে মন্দ হতো না। সমুদ্র কি মনে করে আয়নাকে শক্ত করে এক হাত দিয়ে জড়িয়ে ধরে। আয়না গভীর ঘুমে তখনও টেরই পায়নি। রাত তখন ৩টা সুই সুই। হুট করে বাস বিকট শব্দ করে ঝাঁকুনি মেরে থেমে গেল। সমুদ্র জেগেই ছিল, সে খানিকটা সামনে ঝুঁকে পড়ে। আয়নাকে ধরে রাখায় আয়না পড়ে যায়নি। গাড়ি থেমে যেতে সমুদ্রের কপালে চিন্তার ভাঁজ ফুটে উঠল। কি হয়েছে হঠাৎ? সে দাঁড়িয়ে দেখার চেষ্টা করছে। অনেকে জেগে আছে। যাত্রীদের মধ্যে হইচই বেঁধে গেল। শ্রাবণও উঠে দাঁড়ালো। শ্রাবণ সমুদ্রকে বলল, গিয়ে দেখ তো কি হয়েছে। শ্রাবণ আচ্ছা বলে সামনে পা বাড়ায়। সমুদ্র তখনও এক হাত দিয়ে আয়নাকে ধরে আছে। শ্রাবণ যেতে সে আয়নাকে সিটে হেলান দিয়ে বসিয়ে দিয়ে চাদর ঠিক করে দিল। তারপর পিছনের সিটে তাকায়। প্রিয় জেগে আছে এবং উৎসুক দৃষ্টিতে চারপাশে দেখছে, কিন্তু আলিয়া ঘুমিয়ে আছে। সমুদ্র মনে বলে বলে, দুই বোনই একই রকম স্বভাবের হয়েছে। শ্রাবণ দ্রুত এসে বলে, বাসের চাকা ব্লাস্ট হয়েছে। ভাইয়া, বাহিরে তো পুলিশ আসছে। বলিস কি? চেকিং করবে। এখানে নাকি মাল নিয়ে যাওয়া হচ্ছে, নিচে নামতে বলেছে। আচ্ছা ঠিক আছে। সমুদ্র আয়নাকে ডাকতে লাগলো। আয়না গুমু গুমু চোখে সমুদ্রের দিকে তাকিয়ে বলে, পৌঁছে গেছি? না, দেখি ওঠো, আমরা একটু নিচে নামবো। কেন? এমনি। সমুদ্র আয়না আলিয়া পিওকে নিয়ে নিচে নামলো। 3টে মেয়েকে নিয়ে সে এসেছে। দায়িত্ব নয়, গুণ যেন বেড়ে গেছে। রাস্তায় নামতে আয়না ভয় পেয়ে কাসুমাসু চোখে সমুদ্রের দিকে তাকিয়ে রইল। সমুদ্র মুচকি হেসে বলে, ভয় পেলে নাকি? হুম। সমুদ্র আয়নার কানের কাছে গিয়ে পিস পিস করে বলে, ভয় পেলে ভয়ঙ্কর রূপবতী লাগে। আয়না হতভম্ব হয়ে যায়। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে প্রেম প্রদীপ। এটা গল্পের 3য় অংশ। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।